প্রিয় ছাত্রছাত্রী, কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা ভূগোলের একটা টপিক নিয়ে এখানে চলে এসেছি। কি টপিক? খুব ইম্পর্টেন্ট একটা বিষয়, বায়ুমণ্ডল। তোমরা দেখতেই পাচ্ছ উপরে বায়ুমণ্ডল। বায়ুমণ্ডলের কি আছে? স্তর বিন্যাস। এই বায়ুমণ্ডলের যে প্রত্যেকটা স্তর বা লেয়ার আছে সেটা আমরা এখানে বুঝবো। আগে প্রথমে বুঝি বায়ুমণ্ডল কাকে বলা হয়। বায়ুমণ্ডল কাকে বলা হয়? আমরা যদি দেখি ভূপৃষ্ঠ থেকে 0 কিমি, মানে ভূপৃষ্ঠ থেকে আমরা 10,000 কিলোমিটার উপরে এই যে বিভিন্ন গ্যাস, জলীয় বাষ্প, ধূলিকণা আছে, সেটা যদি মধ্যাকর্ষণ শক্তির টানে পৃথিবীকে যদি চাদরের ন্যায় আবর্তন করে, সেটাকে আমরা বলবো বায়ুমণ্ডল। কি শিখলাম? বায়ুমণ্ডল ভূপৃষ্ঠ থেকে 10 কিলোমিটার উপরে যে জলীয় বাষ্প, গ্যাস, ধূলিকণা আছে, সেটি যদি মধ্যাকর্ষণ শক্তির টানে পৃথিবীকে যদি চাদরের ন্যায় বেষ্টন করে রাখে বা আবৃত করে রাখে বা আবর্তন করে, সেটাকে আমরা বলবো বায়ুমণ্ডল। আর একটু জানা দরকার এখানে যে বায়ুমণ্ডলের প্রয়োজনীয়তা কি কি আছে। ওই যে বায়ুমণ্ডলের প্রয়োজনীয়তা 1 নম্বর যেটা হচ্ছে যে জীবকুলকে রক্ষা করে। কি রক্ষা? বায়ুমণ্ডলে বিভিন্ন ধরনের গ্যাস রয়েছে যেটা জীবকুলের কাজে লাগে, তাই জীবকুল রক্ষাতে বায়ুমণ্ডল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। দ্বিতীয়ত কি বলবো? আবহাওয়ার বিভিন্ন ব্যাপার, যেমনি মেঘ, ঝড় বা বৃষ্টিপাত যেটা হয়, তার মধ্যে বায়ুমণ্ডলের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। তৃতীয় হচ্ছে কি? যেটা ক্ষতিকারক রশ্মি শোষণ করে নেয়। এই বায়ুমণ্ডলের জন্য ক্ষতিকারক যেটা রশ্মি আছে আমাদের পৃথিবীতে, সেটা শোষণ করে নেয়। এইসব আমাদের বায়ুমণ্ডলের প্রয়োজনীয়তা প্রধান আমাদের এটা কারণ। এবার আমরা স্তর বিন্যাসটা বুঝে নিব। স্তর বিন্যাস যদি দেখো বায়ুমণ্ডল স্তর বিন্যাস, এটা হচ্ছে ভূপৃষ্ঠ। দেখো ডায়াগ্রামের সাহায্যে আমি দেখেছি তোমাদেরকে। এটা হচ্ছে আমাদের ভূপৃষ্ঠ। দেখো ভূপৃষ্ঠ, ওই যে ভূপৃষ্ঠে সর্বনিম্ন লেয়ারটা হচ্ছে কি? ট্রপোস্ফিয়ার। প্রথম লেয়ারটা কি পেয়ে গেলাম আমরা? ট্রপোস্ফিয়ার। কি বলবো? ভূপৃষ্ঠে 0 কিমি থেকে 18 কিলোমিটার, ভূপৃষ্ঠ থেকে 18 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত যে স্তর থাকে তাকে আমরা বলবো ট্রপোস্ফিয়ার। তাকে আমরা কি বলবো? ট্রপোস্ফিয়ার। আবার ট্রপোস্ফিয়ারকে আমরা ক্ষুদ্রমণ্ডল বলা হয়। কেন ক্ষুদ্রমণ্ডল বলি? এখানে যেহেতু মেঘ, ঝড়, বৃষ্টিপাত প্রভৃতি সৃষ্টি হয়, তাই ট্রপোস্ফিয়ারকে আমরা ক্ষুদ্রমণ্ডল বলি। পরিষ্কার? তারপরে দেখো ট্রপোস্ফিয়ার আর স্ট্র্যাটোস্ফিয়ার। ট্রপোস্ফিয়ার ও স্ট্র্যাটোস্ফিয়ারের মাঝে যে রেখা রয়েছে সেটাকে আমরা বলবো ট্রপোপোজ। কি বলবো? ট্রপোস্ফিয়ার ও স্ট্র্যাটোস্ফিয়ারের মাঝে যে বর্ডার রয়েছে সেটাকে আমরা বলবো ট্রপোপোজ। পজ মানে কি? থেমে যাওয়া। এবার স্ট্র্যাটোস্ফিয়ার যদি যাই, 18 কিলোমিটার থেকে 50 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত যে স্তর আছে তাকে আমরা বলবো স্ট্র্যাটোস্ফিয়ার। স্ট্র্যাটোস্ফিয়ারকে আমরা আবার শান্তমণ্ডল বলি। কেন শান্তমণ্ডল বলি? যেহেতু এখানে মেঘ, ঝড়, বৃষ্টি থাকে না, তাই সেটিকে আমরা বলা হয় স্ট্র্যাটোস্ফিয়ার। তাই যেহেতু এটা শান্তমণ্ডল, মেঘ, ঝড়, বৃষ্টি এখানে থাকে না, তাই জেট বিমানগুলো এই স্ট্র্যাটোস্ফিয়ার ধরে যাতায়াত করে। পরিষ্কার? আবার স্ট্র্যাটোস্ফিয়ার আর মেসোস্ফিয়ারের মধ্যে যে বর্ডারটা আছে সেটাকে বলা হয় স্ট্র্যাটোপোজ। তাকে কি বলা হয়? স্ট্র্যাটোপোজ। ঠিক একইভাবে মেসোস্ফিয়ার কাকে বলবো আমরা? মেসোস্ফিয়ার হচ্ছে 50 কিলোমিটার থেকে 80 কিলোমিটারের মাঝখানে যে স্তর আছে তাকে বলা হয় মেসোস্ফিয়ার বলা হয়। মেসোস্ফিয়ারে কি কি দেখতে পাই আমরা? এখানে জানি পৃথিবীর বুকে যেটা উল্কাপিণ্ড আসে, এই মেসোস্ফিয়ারে পুড়ে ছাই হয়ে যায়। দ্বিতীয়ত কি? নৈশদ্যুতি মেঘ এখানে সৃষ্টি হয়। সব মনে রাখবে যে কোন স্তরে উল্কাপিণ্ড এসে ছাই হয়ে যায়? মেসোস্ফিয়ারে। বা নৈশদ্যুতি মেঘ কোথায় দেখা যায়? মেসোস্ফিয়ারে দেখা গেছে। ঠিক একইভাবে এই মেসোস্ফিয়ার আর থার্মোস্ফিয়ারের মাঝে যে লেয়ারটা আছে সেটাকে আমরা বলবো মেসোপোজ। কি বলবো?
মেসোস্ফিয়ার ও থার্মোস্ফিয়ারের মাঝে যে লেয়ারটা আছে বা বর্ডারটা আছে তাকে বলবো আমরা মেসোপোজ। ঠিক একইভাবে থার্মোস্ফিয়ার কাকে বলা হয়? 80 কিমি থেকে 500 কিলোমিটার, 80 কিমি থেকে 500 কিলোমিটার পর্যন্ত যে স্তর রয়েছে তাকে বলা হয় থার্মোস্ফিয়ার। থার্মোস্ফিয়ারকে আবার আমরা আয়নোস্ফিয়ারও বলে থাকি। থার্মোস্ফিয়ারে কি হয়? বেতার তরঙ্গ, বেতার তরঙ্গ কোথা থেকে প্রতিফলিত হয়? থার্মোস্ফিয়ারে আমরা বেতার তরঙ্গ আমরা দেখতে পাই। ঠিক একইভাবে এক্সোস্ফিয়ার কাকে বলা হবে? 500 কিলোমিটার থেকে 750 কিমি যখন যে যে স্তর থাকবে তাকে আমরা বলবো এক্সোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার বলবো। এখানে কি ঘটনা ঘটে? এখানে তোমরা দেখতে পাবে অক্সিজেন, হাইড্রোজেন ও হিলিয়ামের পরিমাণ প্রাধান্য দেখা যাবে। এখানে এই স্তরে কি দেখা যাবে? অক্সিজেন, হিলিয়াম, হাইড্রোজেনের প্রাধান্য এখানে দেখা যাবে। আমরা জানি সর্বশেষ স্তর হচ্ছে ম্যাগনেটোস্ফিয়ার, সর্বশেষ স্তর ম্যাগনেটোস্ফিয়ার। কি শিখবো এটা? 750 কিলোমিটার থেকে 10,000 কিলোমিটার পর্যন্ত যে স্তর রয়েছে তাকে বলা হয় ম্যাগনেটোস্ফিয়ার। 750 কিলোমিটার থেকে 10,000 কিলোমিটার পর্যন্ত যে স্তর রয়েছে তাকে বলা হয় ম্যাগনেটোস্ফিয়ার। কি হয় এখানে? এখানে ইলেকট্রন প্রোটনের প্রাধান্য দেখা যায়, তাই একে ম্যাগনেট বা চৌম্বকত্ব এখানে আমাদের দেখতে পাই, তাই এর নাম হয়েছে আমাদের ম্যাগনেটোস্ফিয়ার। এটাই ছিল আমাদের বায়ুমণ্ডলের স্তর বিন্যাস। বায়ুমণ্ডলকে যে স্তরে ভাগ করেছে সেটাকে বলা হয় আমাদের, এই স্তর বিন্যাসটা দেখিয়ে দিলাম। সর্বনিম্ন স্তর হচ্ছে ট্রপোস্ফিয়ার, তারপর হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ার, তারপর হচ্ছে মেসোস্ফিয়ার, তারপর হচ্ছে থার্মোস্ফিয়ার, তারপরে হচ্ছে এক্সোস্ফিয়ার, সর্বশেষ স্তর হচ্ছে কি ম্যাগনেটোস্ফিয়ার।